আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলনটি তৈরি হয়েছিল, এটা কেন হয়েছিল? ছেলেমেয়েরা চাকরি চায়, তারা মনে করছে যে কোটার কারণে তারা সুযোগ কম পাবে, তারা মনে করছে যে কোটা তাদের ন্যায্য অধিকার বা মেধার অধিকারকে কেড়ে নেবে। কিন্তু আমরা কি দেখলাম, এই মেধাবীদের যে নেতারা, তারা কেউ চাকরির জন্য ঘুরলো না, তারা ক্ষমতার জন্য গিয়ে লালায়িত হয়ে পড়লো এবং তারা ক্ষমতার আসনে গিয়ে বসে পড়লো। রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে রাজপথে আমরা আবারও দেখছি যে আলটিমেটামের এক ধরনের রাজনীতি শুরু হয়েছে। যেমনটি জামায়াত আমির বলেছেন যে বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার রাস্তা খুঁজুন। অন্যদিকে আবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বিচার নিশ্চিত না হলে সরকার 5 বছর পূর্ণ করতে পারবে না। সরকারের এই যে বিরোধিতা, সেগুলি কি আসলে সরকারের প্রতি সতর্ক বার্তা নাকি সরাসরি আলটিমেটাম, কিভাবে দেখছেন? ধন্যবাদ। আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমার আগের একটা টক শোর একটা ব্যাখ্যা দেওয়া দরকার। অনেকে বিরূপ কথাবার্তা বলতেছেন। 2003 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতা পদক দেওয়া হয়েছিল। তো আমি বলছিলাম যে ওই সময় দুইজনকেই সেনারা মেরেছে, সে বিপদগামী হোক যাই হোক, কিন্তু একজনের বেলায় বলা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরেকজনের বেলায় প্রয়াত শেখ মুজিবুর রহমান। এটা নিয়ে ফেসবুকে, আমি তো ওগুলো দেখি না, আমার ফেসবুক নাই, ব্যাকবুক নাই, বললো যে না এরকম কথা হয় নাই, ওনারা একটু আপত্তি করেছে। সেই জন্য আমি 2003-এর স্বাধীনতা পুরস্কারের সাইটেশনের বইটা নিয়ে আসলাম। দুটো জিনিস খণ্ডাই দিই। সেখানে এই যে প্রয়াত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, এনাকে প্রয়াত বলা হয়েছে, আর রাষ্ট্রপতি জিয়াকে বলা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। একটা গেল। আরেকটা, বঙ্গবন্ধু সাইটেশনের মধ্যে তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়েছে, এই কথাটা তাদের ডিসিশন মেকিং কোর গ্রুপের 4 জন, আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম ক্যাবিনেটের, ডক্টর শাহাদাত ক্যাবিনেট সেক্রেটারি আমাকে ওইটা লিখার দায়িত্ব দিয়েছিলেন। ওইটা 4 জনের মধ্যে প্রথম মান্নান মিয়া সাহেব কেটে দিয়েছেন যে আমরা বঙ্গবন্ধু মানি না, স্বীকার করি না, সেটা লেখা যাবে না। উনি কেটে দেওয়ার পরে তরিকুল ইসলাম সাহেব, ব্যারিস্টার নাজমুল হুদা এবং এখন জীবিত আছেন একজন ডক্টর খন্দকার মোশাররফ, তারাও আর কথা বলেন নাই। এটা নিয়ে আমার এক জুনিয়র কলিগ, তিনি এটা প্রটেস্ট করেছেন যে না, বঙ্গবন্ধুর এটা লেখাই হয় নাই। তো তার ভুল ভাঙানোর জন্য আমি বলে দিচ্ছি, বঙ্গবন্ধু সাইটেশনের 4th পৃষ্ঠায় শেষ লাইনটাতে এটা আছে, কারামুক্তির পর প্রদত্ত এক সংবর্ধনা সভায় তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় এবং এটা রেস্টোর করেছিলেন ম্যাডাম জিয়া। কারণ 12ই মার্চ 2003 যখন তার সাথে আমরা তার অফিসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসলাম, সেই সময় এনারা কেটে দেওয়ার পরও আমি বললাম যে এটা রাখা আপনাদের জন্য ভালো হবে, এটা দরকার আছে। তখন তারা আমাকে ধমক দিলেন যে কেটে দিয়েছি আবার বলেন কেন। ম্যাডাম জিয়া একটু সামান্যভাবে চিন্তা করে বললো যে আমরা মানি বা না মানি, কিন্তু জনগণ যেটা দিয়েছে সেটা থাকবে, অতএব এটা তাদের ভুল ভাঙার জন্য দিয়ে দিলাম। এখন যেটা বললেন রাজনীতিতে উত্তাপ, আলটিমেটাম, রাজনীতিতে এগুলা থাকতে হয় অস্তিত্বের জন্য। কেউ ম্যাকিয়াবিলে হয়ে টিকে থাকে, কেউ নিজের শ্রেষ্ঠত্ব দিয়ে টিকে থাকার চেষ্টা করবে। নাহিদ ইসলাম কি বলল, কিংবা জামাতের শফিকুল ইসলাম সাহেব কি বললেন, এইগুলো এই মাত্র 3-4 মাসের মধ্যে ধর্তব্য নয়। সবাই নিজের পজিশনের জন্য বলে, বিরোধী দল তো নাই। আমি সবসময় বলি এখন যেটা আছে তো এক দল, কারণ বাজাদ এবং বাজাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাতে ইসলামী, এই দুইটা তো এক দল। বাজাদের সাথে বাজাই সবসময় ক্ষমতায়ও ছিল, বেগম জিয়ার ক্যাবিনেটে ছিল, এবং তাদের সাথে ঘুরতে ঘুরতে তারা উপরে উঠেছে। আর রাজনীতিতে সময় সুযোগে কে কার কাছে যাবে সেটা আপনি তাজ্জব হয়ে যাবেন। এক প্রেসিডেন্ট নির্বাচনের সময় কিন্তু আলী এবং বাজাত, আওয়ামী লীগ এবং বাজাত দুই পক্ষই এক হুজুরের দোয়ার জন্য গিয়েছে, জামাতের গোলাম আজম সাহেবের দোয়ার জন্য তারা দুই পক্ষই সেখানে গিয়েছিল। আবার আন্দোলন করার সময় এক সময় দেখা গেল যে জলিল সাহেবের সাথে বাজাই, বাংলাদেশ জামাতে ইসলামী আবার একজোট হয়ে কথাবার্তা বলেছে, প্রায় কি চুক্তিও তাদের হয়েছে। আবার যখন এরশাদের বিরুদ্ধে আন্দোলন হবে তখন তারা একসাথ হয়েছে। তো রাজনীতিতে যে যেভাবে পারে
টিকে থাকার জন্য চেষ্টা করবে। কিন্তু একদলের সমীকরণ কি এখন আর রয়েছে? সমীকরণ কি পাল্টে যায়নি? কিসের সমীকরণ পাল্টাইলো? আপনি আগে যখন যে বাজার যখন আন্দোলন করতো, আওয়ামী লীগ প্রোগ্রামে তারা মোড়ে মোড়ে সব বসতো ঠেকানোর জন্য, যে বাজারের লোকজন বিএনপিকে বসতেই দেবে না। তো এইবার 23শে জুনের উপলক্ষে কী হইল? শুধু তারা যে করলো তা না, বরং আরও বললো যে একেবারে সেনা নামিয়ে ফেললো। কালচার একই আছে। আমি বহু আগে একটা লেখা লিখছিলাম, শেখ হাসিনার বিএনপিতে এবং খালেদা জিয়ার আওয়ামী লীগে যোগদান। তো সেই লেখার মধ্যে আমি মিলাই দিলাম যে দুইজনই একরকম, যে যখন ক্ষমতায় আসবে তখন সে তারা এরকম করবে। এখন সেটার থেকে আমরা বদলাই নাই। নতুন যেটা বদলের একটা সম্ভাবনা ছিল, 28শে ফেব্রুয়ারিতে 1 বছর 4 মাস আগে নতুন যে দল জানাফা, জাতীয় নাগরিক পার্টির জন্ম হইল, তাদেরকে নিয়ে মানুষের মধ্যে একটা আশাবাদ সৃষ্টি হয়েছিল। টকবগে রক্ত, বৈষম্য বিরোধী আন্দোলন, নতুন একটা কিছু করবে, ওল্ড হ্যাগাট পুরনো দুই দল আলীবাজার বাদ যাক। কিন্তু তারা এসে যাত্রাতেই এত অল্প সময়ের মধ্যে নিজেদেরকে জামাতের পকেটের মধ্যে যেভাবে সারেন্ডার করে দিল, তো অস্তিত্বের জন্য হোক কিংবা ভোট পাওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, সেই জন্য তাদের উপর যেটুক আশা ছিল সেটুক তো নাই। আমি বহু আগে 11-12 সালে বলছিলাম প্রয়োজন রাজনৈতিক তৃতীয় শক্তি, যে আমরা শেখ হাসিনা এবং খালেদা জিয়ার জগদ্দল পাথর থেকে মুক্তি চাই। সেই তো 12-14 বছর আগে লেখা। তো ভাবলাম যে এরা আসছে হয়তো কিছু হবে, কিন্তু এরা যাত্রাতেই ক্ষমতার জন্য যে মোহাবিষ্ট হয়ে গেল এবং যে ক্যারিকেচার শুরু করলো, তাতে মানুষ যা বুঝার বুঝতেছে, মানুষ তো সচেতন। এইগুলো বলে কোনো আলটিমেটাম হবে না। 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে, 3 বছর 4 বছর যাওয়ার পরে দেখা যাবে কার মুরুদ কতটুকু কাকে কি ফেলে। এত সহজ নয়। জনাব বদিউর রহমান, আব্দুল নূর তুষার, বর্তমান সময়েও একটি অভিযোগ প্রায়শই শোনা যায় যে ত্রয়োদশ নির্বাচনেও ইঞ্জিনিয়ারিং হয়েছে। সরকার এবং বিরোধী দলের তরফ থেকে এই অভিযোগগুলো কিন্তু সামনে এসেছে। কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন যে আমরা বিগত সময়ে যে সংসদ দেখেছি, সংসদে একটি বিরোধী দল দেখেছি যাকে বলা হতো যে গৃহপালিত বিরোধী দল, সেই বাস্তবতা থেকে আমরা কতটুকু বেরোতে পেরেছি? এই যে বিরোধী দল বিভিন্ন সময়ে সরকারকে হুঁশিয়ারি দিচ্ছে, অনিবার্য বিপ্লবের কথা বলছে, আলটিমেটাম দিচ্ছে, সেগুলো কি লোক দেখানো বিরোধিতা কিনা? আমার কাছে এটা লোক দেখানো বিরোধিতা মনে হয় না। তবে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এখন যে বিরোধী দল আছে তার যা শক্তি, তার চেয়ে তার হুঙ্কারের জোর বা আওয়াজ বেশি। এই কারণে যে এই বিরোধী দলের পক্ষে আসলে এই মুহূর্তে সরকারের পতন ঘটানোর মতো কোনো কিছু করা সম্ভব না। এটা এই জন্য নয় যে তাদের সাংগঠনিক শক্তি কম, এটা এই জন্য যে তাদের বিভিন্ন কথা এবং কাজের মধ্যে যে পার্থক্য মানুষ দেখতে পেয়েছে এবং তাদের বিভিন্ন কথা এবং কাজের মধ্যে যে অমিল দেখতে পেয়েছে, এই অমিলের কারণে আসলে মানুষ তারা ডাক দিলে এখন আর রাজপথে আসবে না। মানুষকে রাজপথে আনতে গেলে মানুষের দাবি দাওয়াকে পুঁজি করে রাজপথে আনতে হয়। আপনাকে ক্ষমতায় বসানোর জন্য মানুষ এসে প্রাণ দেয় না। মানুষ প্রাণ দেয় তার নিজের যে দাবি, নিজের যে চাওয়া, নিজের যে জীবনের উন্নয়ন, সেটার জন্য। আপনি লক্ষ্য করলে দেখবেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলনটি তৈরি হয়েছিল, এটা কেন হয়েছিল? ছেলেমেয়েরা চাকরি চায়, তারা মনে করছে যে কোটার কারণে তারা সুযোগ কম পাবে, তারা মনে করছে যে কোটা তাদের ন্যায্য অধিকার বা মেধার অধিকারকে কেড়ে নেবে। কিন্তু আমরা কি দেখলাম? এই মেধাবীদের যে নেতারা, তারা কেউ চাকরির জন্য ঘুরলো না, তারা ক্ষমতার জন্য গিয়ে লালায়িত হয়ে পড়লো এবং তারা ক্ষমতার আসনে গিয়ে বসে পড়লো। এদের মধ্যে একজনও কি তারা কোথাও চাকরি চেয়েছে? কোটার জন্য আন্দোলন করেছে, কিন্তু নিজেরা তো কোটা তুলেছে বা রেখেছে বা রাখে নাই, কিছুই করলো না। এমনকি এই যে সংসদীয় সদস্য হয়েছে, এখনো কিন্তু জুলাইয়ের আন্দোলনের দাবি দেওয়া নিয়ে কোনো কথা নাই। ওয়াশিং মেশিন চায়, ডিশ ওয়াশার চায়, গাড়ি চায়, অফিস চায়। তাহলে এই একই নেতৃত্ব যদি বলে যে এখন সরকারের পতন ঘটাও, লোকজন গিয়ে তাদের পিছনে দাঁড়াবে, কারণ তারা জানে যে সরকারের পতন ঘটানোর একমাত্র কারণ হচ্ছে তারা ক্ষমতায় যেতে চায়। আমার মঙ্গল বা আপনার মঙ্গল বা ফজলে হুদা বাবুলের মঙ্গলের জন্য তো তারা কোনো কিছু করছে না। তাহলে জামায়াতের আমির কোন বিপ্লবের সম্ভাবনা দেখছেন? ওনার মনে মনে যে বিপ্লব উনি দেখেন, সারা জীবন দেখে এসেছেন, ওনারা তো বহু বছর ধরে একটা ইসলামী বিপ্লবের একটা স্বপ্ন দেখেন বা ইসলাম কায়েম হবে এরকম একটা কিছু দেখেন। কিন্তু এটা করতে গিয়ে তারা কি করেছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন। তাদের জোট থেকে ইসলামী আন্দোলন বের হয়ে গেছে। কি অভিযোগে? যে তারা তাদের পুরনো যে কথা, সেই কথার মধ্যে থাকছেন না, তারা একটা লিবারেলিজমের দিকে যাচ্ছেন। তার মানে দেখেন তাদেরই একটা অংশ বলছে যে তুমি আগে লিবারেল ছিল না, তুমি লিবারেল হওয়ার চেষ্টা করো কেন? আবার তারা বলছেন যে না, আমরা লিবারেল ছিলাম, তোমরা আসলে আমাদেরকে ভুল বুঝেছো। কিন্তু এই কথাটা তো আমাদেরকে বুঝতে হবে যে তাদের দলের যে পুরনো স্লোগান, সেটা তারা বিসর্জন দিয়েছেন না।
না। আমি কিন্তু এক অর্থে তাদের কোনো রাজনীতির বিরোধিতা করছি না, কিন্তু জনগণ হিসেবে চিন্তা করে দেখেন, তারা বলতেন সৎ লোকের শাসন চাই, তারা বলতেন আল্লাহর আইন চাই, কিন্তু তারা কি এইবার তাদের ম্যানিফেস্টো বা কোথাও তারা এটা বলেছিলেন যে ক্ষমতায় গেলে তারা সেই আইন কায়েম করবেন? তারা কিন্তু বরং বিদেশি রাষ্ট্রদূতদের সাথে বিভিন্ন জায়গায় তাকে ধারণা দিয়েছেন যে তারা এটা করবেন না, এবং যদি করেনও স্টেপ বাই স্টেপ করবেন, ধীরে ধীরে করবেন। তাহলে দেখেন, আপনি কি আদর্শিকভাবে নিজেকে উন্নত করে পরে ক্ষমতায় যাবেন, নাকি আপনি ক্ষমতায় গিয়ে ধীরে ধীরে আপনার আদর্শ বাস্তবায়ন করবেন? কোনটা, ক্ষমতা আগে না আদর্শ আগে? যদি ইসলামের কথা বলেন তাহলে ইসলামে কিন্তু ক্ষমতা আগে ছিল না, আদর্শ আগে ছিল। আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে যারা প্রথম সময়ে যারা ইসলামের জন্য সংগ্রাম করছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে, তারা কি করেছিলেন? তারা প্রবল অত্যাচার সহ্য করেছেন, তারা হিজরত করেছেন, তারা মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছেন, তারা তাদের অধিকার চেয়েছেন, তারা পিলগ্রিমেজ করার জন্য চুক্তি করেছেন। এক পর্যায়ে যখন বারবার আক্রান্ত হচ্ছেন, তখন তারা নিজেরা শক্তি সঞ্চয় করে তারা মক্কা অধিকার করেছেন। কিন্তু মক্কা অধিকার করেও দেখেন মক্কাতে নবীজি থাকেন নাই। তার মানে কি, ক্ষমতার প্রতি তো তার কোনো আগ্রহ ছিল না। ইসলামের মধ্যে কিন্তু ক্ষমতার প্রতি আগ্রহ এই জন্য থাকে না যে সকল মুসলিম মনে করে যে সকল ক্ষমতার মালিক তো আল্লাহ তাআলা। ফলে ক্ষমতা জিনিসটাকেও তারা মনে করেন যে আল্লাহ যাকে চান তাকে দেন, যাকে দেন না তাকে দেন না। এই কথা তো কোরআন শরীফও আছে। ফলে আপনি যখন ক্ষমতার রাজনীতি করবেন আর বলবেন তোমাকে আমি পতন ঘটিয়ে দিব, তো পতন ঘটাতে গেলে মানুষের দাবি দেওয়া, মানুষের মনের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করতে হবে রাজনীতিতে। আপনি বলেন এই যে সংসদে বিরোধী দল এই পর্যন্ত এসেছে, জনমানুষের কোনো দাবি দেওয়া বা কোনো কিছু নিয়ে তারা কোনো কথা বলেছে? তারা নিজেদের জন্য তারা বহু কিছু চায়। এই যে নিজেদের জন্য এত চাওয়া, তার মধ্যে আপনি বলেন সেখানে জনতার কোনো আগ্রহ আছে বা থাকবে? ফলে তারা যে বলছেন এইটা করলে সরকার পতন ঘটিয়ে দেবো, ওইটা করলে সরকার পতন ঘটিয়ে দেব, তারা কি ভাবছেন যে তারা বললেই সরকার পতন হবে? এটা হবে না আসলে। আগে তারা পেরেছেন কেন? দীর্ঘ স্বৈরতান্ত্রিক শাসন কিংবা অন্যায় আচরণের কারণে মানুষের মনে পুঞ্জীভূত ক্ষোভ ছিল। মানুষের পকেটের টাকা চুরি করে নিয়ে যাবে ব্যাংক থেকে, মানুষের মনে ক্ষোভ ছিল। মানুষের মনে ক্ষোভ ছিল যে চোরদের কোনো শাস্তি হয় না। মানুষের মনে ক্ষোভ ছিল যে যারা সম্পদশালী তাদেরকে আরো সম্পদশালী করার জন্য ইপিজেড দিয়ে, ইপিজেড এর যে ট্যাক্স স্ট্যাম্প ডিউটি সেটা মাফ করে দিচ্ছে। এইখানে তো এনবিআর এর চেয়ারম্যান সাহেব আছেন। এই যে এনবিআর এর স্ট্যাম্প ডিউটি মাফ করা হলো, যে এই জমির স্ট্যাম্প ডিউটি, এটা কার পকেট থেকে মাফ করা হলো? জনগণের পকেট থেকে। আপনি জনগণের সম্পত্তি, জমি তাকে দিলেন বরাদ্দ, আবার সেটার জন্য একটা ডিউটি দিবে, ওইটাও মাফ করে দিলেন। তো বিনামূল্যে জনগণের সম্পত্তি দিয়ে দিলেন। পূর্বাঞ্চলে প্লট দিলেও তো রেজিস্ট্রি করতে গেলে একটা লোককে খরচ করতে হয়, অথচ 1000 একর জমি, 100 একর জমি দিয়ে দিচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন করার জন্য একটা শিল্প গোষ্ঠীকে, তাদের স্ট্যাম্প ডিউটি মাফ করে দিচ্ছে। মানুষ সেগুলো দেখে নাই, দেখেছে বলে মানুষ সেইগুলোর প্রতিবাদ করেছে। আজকে কোন ইস্যু নিয়ে ওনারা গিয়ে সরকার পতন ঘটাবেন? আমাকে ওয়াশিং মেশিন দেয় নাই, আমাকে গাড়ি দেয় নাই, আমাকে কি বলে উপজেলাতে অফিস বানায় দেয় নাই, এগুলোর দাবিতে মানুষ আসবে এখানে। এগুলোর জন্য আওয়ামী লীগ ও বিএনপির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। কি বলবেন এই বিষয়টি নিয়ে? উনি আন্দোলনের আগে আওয়ামী লীগের নেতার নাম ধরে স্লোগান দিতেন। উনি আওয়ামী লীগের বিরুদ্ধে সমান লড়াই কি করে চালাবেন? তাহলে তো ওনাকে এখন জিয়াউর রহমানের নামে স্লোগান দিতে হবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে। কারণ জুলাই আন্দোলনের আগে উনি স্লোগান দিয়েছিলেন মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। তাহলে এখন যদি উনি আন্দোলন করতে চান তাহলে আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে স্লোগান দিবেন, তারপরে উনি সমানভাবে আন্দোলন করবেন। তো সমান মানে তো আমরা সাধারণ জনগণ এইটা বুঝতে পারছি যে আগে যেটা করেছেন এখন আন্দোলন আবার ওইভাবে করবেন। এই যে প্রতারণামূলক স্লোগান দেওয়া, এইটার মধ্যেই তো সমান আন্দোলনের জায়গা লুকিয়ে আছে। ওনারা এসে কি বলেছিলেন রাজনীতিতে এসে? যে ওনারা কাউকে ক্ষমতায় বসানোর জন্য রাজনীতি করছেন না, ওনারা মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত কারোর সাথে যাবেন না। ওনারা কার সাথে গাঁটছড়া বেঁধেছেন, কোথায় কার পাশে গিয়ে বসেন? ওনাকে বিশ্বাস করা আর ধরেন ছায়াকে বিশ্বাস করা একই, মানে ছায়াকেও বিশ্বাস করা যে আমার ছায়া তো আমার নিজের, কিন্তু ওনাকে বিশ্বাস করা আর ধরেন আমি জানি না, মানে আমি এই মন্তব্যটা করতে চাই না। অন্তত আমি তাদের এই যে আন্দোলনের যে প্রতিশ্রুতি, আমরা সমানভাবে আন্দোলন করবো আওয়ামী লীগের মতোই বিএনপির বিরুদ্ধে, আমি এটা বিশ্বাস করি না। ওনারা পারবেন না। আরেকটা হচ্ছে, অতীতে এই কিছুদিন আগে যেহেতু ওনাদের আন্দোলনটা আমরা দেখেছি, ওনারা এখন যে কোনো স্লোগান দিলে সেটা মানুষ বিশ্বাস করবে না। আর আরেকটা জায়গা আমি একটু মনে করিয়ে দিতে চাই, আজকেই তো আমি দেখলাম স্টেটাস, যে তাসনিম জারা একটা স্টেটাস দিয়েছেন, সামনের আসনে বসার জন্য এই কাজ করলেন। তো নিজের দলের ব্যক্তি কদিন আগে যারা একসাথে আন্দোলন করেছেন তারাই বলছেন সামনের আসনে বসার জন্য নিজেকে বিকিয়ে দিলেন। তো সামনে যখন উনি আন্দোলন করবেন, জনগণ তো এই প্রশ্নই করবে যে সামনের আসন তো পেয়েছিলেন বিরোধী দলের এখানে বসে, আরো সামনের আসনে বসার জন্য আবার আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। যারা রক্ত দিয়েছে, যারা নিজেদের প্রাণ দিয়েছে,
যে ছেলে মেয়েগুলি তাদের ডাকে এসে নিজেদেরকে বিলিয়ে দিল রাস্তার উপরে, তাদের জন্য ওনারা কি করেছেন, একটা জাদুঘর করে সেই জাদুঘরটা কি দিয়েছেন কাকে, মুস্তফা সরোয়ার ফারুকীর হাতে। তো মুস্তফা সরোয়ার ফারুকীর হাতে তারা যে এটা তুলে দিয়েছিলেন, মুস্তফা সরোয়ার ফারুকী কাদের সাথে ঘোরাফেরা করতো 17 বছর? তো ওনারা তো জুলাই আন্দোলনে জুলাই জাদুঘরটাকেও ঠিক মতো করতে পারেন নাই এই কয়েক মাসে। ওনারা করবেন হচ্ছে দেশ উদ্ধার। আমি এটা করতে পারেন হয়তো, কিন্তু ওনাদেরকে একটা ভালো প্রশিক্ষণের ভিতর দিয়ে যেতে হবে। আমি মনে করি যে তাদের উচিত আরো মানে রাজনৈতিক ভাবে আরো কমিটমেন্ট যেগুলি দেন সেগুলি রক্ষা করা। অন্তত তাসনিম জারাকে উনি যদি বোঝাইতে পারেন আমি খুশি হব। ধন্যবাদ জানাচ্ছি। ফজলে হুদা বাবুল, সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে এমন অভিযোগ করেছেন জামায়াত আমির। তিনি আরো বলেছেন বর্তমানে সরকারি দলের লোকদের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখল বাণিজ্য মারাত্মক আকার ধারণ করেছে, ঘুষ দুর্নীতি চলছে অবাধে। কি বলবেন এই অভিযোগের বিষয়ে? জি ধন্যবাদ। আমরা একদলীয়র দিকে যাচ্ছি, তো ওনারা তো রাজনীতি করছেন জামাত ইসলাম, তাই না? তাহলে ওনারা কি আওয়ামী লীগকে আমন্ত্রণ জানাইতে বলতেছেন নাকি? আমি এটা ক্লিয়ার না, কারণ এখন তো সবাই রাজনীতি করছেন, তাই তো ওনাদের ইচ্ছে। ওনারা এমনকি প্রথম দিনের সংসদে ওনারা ওয়াক আউট করলেন, বডি ল্যাঙ্গুয়েজগুলো তো আমরা দেখেছি, যুদ্ধাংদেহী একটা অ্যাটিটিউড। আমি তো অবাক, নতুন পার্লামেন্ট মেম্বার, রাজনীতি করব, বিতর্ক হবে, তর্ক হবে, যুক্তি হবে, পাল্টা যুক্তি হবে। আমি দেখলাম কি একটা শারীরিক অ্যাটিটিউড দেখলাম সেখানে, যে আমরা যুদ্ধে এসেছি। তারপর কি দেখলাম, প্রত্যেকটা বিভাগীয় সম্মেলন। কে না জানে যে বিএনপি এবং আওয়ামী লীগ এটা রাজনীতির মাঠে দীর্ঘদিনের প্রতিপক্ষ, রাইট? এই বিএনপি যখন 91 ক্ষমতায় আসলেন, শেখ হাসিনা ওয়াজিদ কিন্তু বলছিলেন যে একদিনও শান্তিতে থাকতে দেব না, কিন্তু তারপরও আমি দেখিনি 1-1.5 বছরের মধ্যে উনি কোনো মানে এরকম কোনো সমাবেশ দিয়েছে। কুলিং পিরিয়ড থাক বলে তো একটা কথা আছে। একটা দল 3 মাসের মধ্যে বাজেট দিয়েছে, একটা স্বাধীন সার্বভৌম পার্লামেন্ট আছে, সেখানে এসে কথা বলুক, রাস্তায় চলে গেছে। এরপরে কি ওনারা বলতেছেন যে বিচার নিশ্চিত করুন, না হলে যাওয়ার রাস্তা ঠিক করুন। আমি আরেকজনকে দেখলাম, ওনাকে আমি রাস্তায় কম দেখেছি, ওনাকে ওই 5ই আগস্টের পর ইউটিউবে বা আপনারা টক শোতে ডাকতেন কেন জানি না, হাত পা ছুঁড়ে ছেড়ে কথা বলতেন। উনিও বিপ্লবের স্বপ্ন দেখেন, জনগণ বুঝিয়ে দিয়েছে যে হোয়াট ইজ ডেমোক্রেসি। উনিও ইলেকশন করেন, উনি আবার দেখলাম উনি বললেন কেন নগ্ন দলীয়করণের অভিযোগ করছে, যেমনটি জামায়াত আমির বলেছেন যে সরকার দেশের শিক্ষা, আমি এটা একটু কনক্লুড করি। এই যে এরা যারা এরা, আমি একটু শেষ করি, আগেরটা আমি পরেরটা শুনছি না আপনারটা। ওনাদের মেইন এজেন্ডা হচ্ছে যে বিপ্লব করবে ওনারা। ওনাদের মতাদর্শ, একটা ফ্যাসিস্টের তো একটা চরিত্র আছে। ফ্যাসিস্ট কি? ফ্যাসিস্ট হচ্ছে আমি যেটা বিশ্বাস করি এইটাই কারেক্ট, বাকি সবাই এখানে ভুল। ভেরি সিম্পল কথা। তো তাদের অ্যাটিটিউড কিন্তু ঠিক ওই রকমই। এখন ওনারা যদি এইভাবে রাস্তায় যান, জনগণ ওনাদেরকে এই 12ই ফেব্রুয়ারিতে যেরকম বুঝিয়ে দিয়েছেন আগামীতেও দিবেন। এখন আপনার দ্বিতীয় প্রশ্ন বলেন। যেমনটি তারা বলছে যে সরকার শিক্ষা, অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং প্রশাসনিক ব্যবস্থা থেকে শুরু করে প্রতিটি স্তরে নগ্ন দলীয়করণ শুরু করেছে। ঠিক বলেছেন ওনারা, একদম ঠিক বলেছেন। কেন বলছি জানেন? কারণ ওনারা যত কথা বলেন এরকম একদম ঠিক কথাই বলেন। সেটি কীরকম? সরকার দলীয় সরকার, তো সরকার তো নির্দলীয় না, একটা রাজনৈতিক দলের। এই দলের একটা ম্যানিফেস্টো আছে, নির্বাচনী ম্যানিফেস্টো আছে, তার একটা দলের নিজস্ব দলীয় গঠনতন্ত্র আছে। তাকে তার ভীষণ মিশন এগুলা ইমপ্লিমেন্ট করবার জন্য তার নিজস্ব মতাদর্শের লোক লাগবে, দলীয় লোকজন বসাবে, এটাই স্বাভাবিক। তবে উনি যেভাবে বলেছেন এভাবে নয়। এখন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এখন বলতে পারেন হ্যাঁ ভিসি বসেছে বিএনপি পন্থী, কিন্তু উনি তো বিএনপির কেউ না। একে আজাদ চৌধুরী আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন, তাই না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে যখন উনি আসছেন, উনি কিন্তু ওখানটা পদত্যাগ করে আসছেন। আমরা কিন্তু ওনাকে দলীয়করণ দেখিনি, আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ফরচুনেটলি আমি ওনাকে পেয়েছি
এমাজউদ্দিন স্যারকেও পেয়েছি এবং মনিরুজ্জামান স্যারকেও পেয়েছি। ওনারা কিন্তু কে কোন লবির সবাই জানেন, কিন্তু যখন প্রশাসক হিসেবে তারা বসেছেন তারা নিরপেক্ষতাই পালন করেছেন। এই আওয়ামী লীগের এক আজাদ চৌধুরী স্যার সম্পর্কে আমি বলছি। কাজেই আমরা হয়তো, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা তো আর ওই জামাতে ইসলামের শিক্ষা ব্যবস্থা হবে না, সো আমার আইডিওলজির লোকই তো সেখানে বসবে। এক, দুই, আমরা কি পুলিশ নিয়োগে কি বিএনপির লোকজন নিচ্ছি? আমরা কি ব্যুরোক্র্যাটদের বেছে বেছে পদায়ন করতে পারি? এইটার ক্ষমতা ওই মন্ত্রীর আছে, কারণ তাকে জবাবদিহি করতে হবে। কিন্তু যখন আমি লোক রিক্রুট করছি, আমি কি দলীয় বিবেচনাই নিচ্ছি সেই লোকটা? আমি যখন শিক্ষককে, আমাদের তো নির্দেশনা দেওয়া হয়েছে প্রত্যেকটা স্কুল কলেজ মাদ্রাসায়, আমার এখানে তো প্রায় 300-400টা প্রতিষ্ঠান, আমার কথা একটাই ছিল যে কোনো রাজনৈতিক আধিপত্য থাকবে। ধন্যবাদ জানাচ্ছি ফতেহুদা বাবুল। এরপরে লাস্ট লাইনটা আমি বলিনি, সেটা হচ্ছে যে যেটা ওনারা বলছেন না দুর্নীতির কথা, এটা ওনাদের মুখস্থ ডায়লগ। ধন্যবাদ জানাচ্ছি জনাব মতিউর আর রহমান। চাঁদাবাজির ডায়লগও ওনাদের মুখস্থ, কারণ ওনারা বরঞ্চ কোথায় কি করেছেন এখন এগুলো এক পক্ষ আরেক পক্ষ চলে আসে। জি, ধন্যবাদ এগুলা জানাচ্ছি। এইসব ঘটনা বললে মানুষের জনপ্রিয়তা, সস্তা জনপ্রিয়তা পাওয়া যায়।